হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, জাজেস জয়েন পলিটিক্স, বিচারপতিদের রাজনীতিতে যোগদান। তো এই বিষয়টা বর্তমানে একটা বলতে পারো আলোচিত বিষয় এবং বিতর্কিত বিষয়, যে আফটার রিটায়ারমেন্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা জাজেস তারা রাজনীতিতে যোগদান করতে পারে কিনা, এই বিষয়ে আমাদের সংবিধানে কিছু বলা আছে কিনা। বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যালকাটা হাইকোর্টের ফরমার জাজ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি বিশেষ রাজনৈতিক দলে যোগদান করেছেন। তো এটা ভারতবর্ষ কি প্রথম? এর আগে এরকম কোনো এক্সাম্পল কি রয়েছে যেখানে একজন জাজ রাজনীতিতে যোগদান করছে? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসে, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে আমি আলোচনা করব যে আমাদের সংবিধানে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স নিয়ে কি বলা আছে, আমাদের সংবিধানে কি বলা আছে যে একজন বিচারপতি অবসরের পর তিনি কি করতে পারবেন বা কি করতে পারবেন না, এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগে ভারতবর্ষে কোনো বিচারপতি রাজনীতিতে যোগদান করেছেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে ডিটেলসে আমি আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমাদের সংবিধানের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, এবং বিচার বিভাগের স্বাধীনতা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের অন্তর্গত। আর্টিকেল 50 ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে বলেই দেওয়া হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। জুডিশিয়ারিকে কোনোভাবে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার কি করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। এবং এই যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্সকে মেনটেন করার জন্য, আপহেল্ড করার জন্য আমাদের সংবিধানে এক থেকে একাধিক প্রভিশনস রয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা জাজেস তাদের অ্যাপয়েন্ট করে থাকেন হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রপতি শুধুমাত্র যে মন্ত্রিসভার পরামর্শে করে থাকেন তা কিন্তু নয়, কারণ সংবিধানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট যখন সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্ট করবেন সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের জাজ এবং হাইকোর্টের জাজেসদের সাথে কনসাল্ট করবে, যাদের সাথে তিনি প্রয়োজন মনে করবেন। সুপ্রিম কোর্টে যখন আদার জাজেস অ্যাপয়েন্টেড হবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করতেই হবে। একই রকম ভাবে রাষ্ট্রপতি যখন হাইকোর্ট জাজেসদের অ্যাপয়েন্ট করবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করতেই হবে। এবং এই জায়গাতে 1993-তে সুপ্রিম কোর্ট একটা সিস্টেম কি করছে, ইন্ট্রোডিউসড করছে, যে সিস্টেমটা হচ্ছে কলেজিয়াম সিস্টেম। এই কলেজিয়াম সিস্টেমটা কি? এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাষ্ট্রপতিকে কি করছে, মতামত দিচ্ছে বা রাষ্ট্রপতিকে রেকমেন্ড করছে জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো সুপ্রিম কোর্ট বলছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 1993-তে সুপ্রিম কোর্ট যেটা বলছে প্রথম, যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র মোস্ট জাজের সাথে কনসাল্ট করবে, কনসাল্ট করে জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে তার মতামত বা রেকমেন্ডেশন হচ্ছে দেবে। পরবর্তীকালে 1998, যেটাকে আমরা থার্ড জাজেস কেস বলে থাকি, 1998-এ সুপ্রিম কোর্ট কলেজিয়াম সিস্টেমকে পুনর্ব্যাখ্যা করছে এবং 1998-এ সুপ্রিম কোর্ট বলছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের চারজন সিনিয়র মোস্ট জাজের সাথে কনসাল্ট করবে, কনসাল্ট করে জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে হচ্ছে রেকমেন্ড করবে। এবং কলেজিয়ামের সাথে সহমত রেখে প্রেসিডেন্টকে কি করতে হবে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজেসদের অ্যাপয়েন্ট করতে হবে। এবং এই কলেজিয়াম সিস্টেমকে আমরা বলে থাকি জাজেস সিলেক্টিং জাজেস। কিন্তু 2014 সালে 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কলেজিয়াম সিস্টেমকে রিপ্লেস করে সেখানে আনা হয়েছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এবং 2015 সালে সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করছে, যে গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডটা হচ্ছে ইট ভায়োলেটস জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। কারণ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনে মেম্বারশিপ দেওয়া হয়েছিল ইউনিয়ন ল মিনিস্টারকে। তাহলে আমাদের সংবিধানে জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্সকে মেনটেন করার সমস্ত ব্যবস্থা রয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে জাজেসদের যে স্যালারি, এই স্যালারি তোমার দেওয়া হয় কনসার্টেড ফান্ড থেকে, কনসার্টেড ফান্ড থেকে জাজেসদের স্যালারি দেওয়া হয়। কিন্তু এই স্যালারির ওপর পার্লামেন্টে কিন্তু কোনো ভোটাভুটি হয় না, পার্লামেন্টে পেশ করা হয়, কিন্তু এই যে স্যালারি অ্যালাউন্স এটা হচ্ছে নন ভোটেবল এক্সপেন্ডিচার, মানে
জাজেসদের স্যালারি এবং অ্যালাউন্সের ওপর পার্লামেন্টে কোনো ভোটাভুটি হয় না। তার মানে লেজিসলেচারকেও দেখো, মানে বলতে পারো জুডিশিয়ারিকে কন্ট্রোল করার এখতিয়ারের বাইরে রাখা হচ্ছে, যে লেজিসলেচার ভোটাভুটি করে জাজেসদের স্যালারি কি করবে না ডিসাইড করবে না। তাই জাজেসদের স্যালারি কি করা হচ্ছে, পার্লামেন্টে পেশ করা হচ্ছে এবং সেটা পার্লামেন্টে পাসড হচ্ছে, এর উপর পার্লামেন্টে কোনো ভোটাভুটি হচ্ছে না, নন ভোটেবল এক্সপেন্ডিচার। এবং একই রকম ভাবে দেখো আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের একজন জাজ আফটার রিটায়ারমেন্ট তিনি ভারতবর্ষের কোনো আদালতে প্র্যাকটিস করতে পারবে না। হাইকোর্ট জাজেসদের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞাটা রয়েছে, যে তিনি যে হাইকোর্টের বিচারপতি ছিলেন, যে হাইকোর্ট থেকে তিনি অবসর নিয়েছেন, সেই হাইকোর্টের এখতিয়ারে তিনি পারবেন না। তাহলে জাজেসরা আফটার রিটায়ারমেন্ট তারা প্র্যাকটিস করতে পারবেন না, লিগাল প্র্যাকটিস করতে পারবেন না। তার কারণটা কি, যাতে কোনোভাবে তাদের দ্বারা কোনো মামলা বা কোনো বিষয় যাতে প্রভাবিত না হয়। তাহলে আমাদের সংবিধানে সব রকম ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে জুডিশিয়ারি স্বাধীনভাবে কি করে, তার কাজ করে। আর জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স কেন প্রয়োজন, কারণ আমাদের সংবিধানের যদি আমরা বলি অভিভাবক বা রক্ষাকর্তা, সেটা হচ্ছে জুডিশিয়ারি। আমাদের মৌলিক অধিকারের যদি আমরা বলি রক্ষাকর্তা, তো সেটা হচ্ছে জুডিশিয়ারি। তাহলে সংবিধানের যে গুরুত্ব, মৌলিক অধিকারের যে গুরুত্ব, এই গুরুত্ব বজায় রাখার জন্য বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু প্রয়োজন, এবং সেই প্রয়োজনীয়তা আমাদের সংবিধান থেকে পূরণ করা হয়েছে। কিন্তু বর্তমানে যে প্রশ্নটা, বর্তমানে যে বিতর্কটা, যে একজন বিচারপতি তার কার্যকাল শেষ হওয়ার পর, তার অবসরের পর তিনি কি রাজনীতিতে যোগদান করতে পারেন, তিনি কি কোনো পলিটিক্যাল পোস্ট অ্যাকসেপ্ট করতে পারেন, কোনো কনস্টিটিউশনাল পোস্ট কি অ্যাকসেপ্ট করতে পারেন, কোনো স্ট্যাটিউটরি পোস্ট অ্যাকসেপ্ট করতে পারেন। তো বলে রাখি, এই বিষয়ে আমাদের সংবিধানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। অবসরপ্রাপ্ত বিচারপতি যদি আমরা বলি, তিনি রাজনীতিতে যোগদান করতেই পারেন, তিনি কোনো পলিটিক্যাল পোস্ট অ্যাকসেপ্ট করতেই পারেন, তিনি কোনো স্ট্যাটিউটরি পোস্ট অ্যাকসেপ্ট করতেই পারেন। যেরকম ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের ক্ষেত্রেই আসি, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যানের যে যোগ্যতা বলা হচ্ছে, সেই যোগ্যতা কি, সেই যোগ্যতা বলছে ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি আমাদের সংবিধানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো বারণ নেই যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তার অবসরের পর তিনি রাজনীতিতে যোগদান করতে পারবেন না, বা কোনো রাজনৈতিক পদ অ্যাকসেপ্ট করতে পারবেন না, বা কোনো স্ট্যাটিউটরি পদ অ্যাকসেপ্ট করতে পারবেন না, বা কোনো কনস্টিটিউশনাল পদ তিনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, এইরকম কিন্তু নিষেধাজ্ঞা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে একজন বিচারপতি অবসরের পর তিনি যদি কোনো পোস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করেন, তো সেটা কতটা রিজনেবল, কতটা যৌক্তিক। দেখো, সেই তর্ক বিতর্কে আমি আজকে যাব না। ঠিক আছে, অবশ্যই যদি দেখা যায় যে একজন বিচারপতি অবসরের পর তিনি রাজনীতিতে যোগদান করছেন, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারো মানুষের মনে একটা সন্দেহ বা একটা বিতর্ক শুরু হতেই পারে, যে তিনি হয়তো মানে মানে রাজনৈতিকভাবে তিনি হয়তো কোনোভাবে ইনফ্লুয়েন্সড ছিলেন, সেটা একটা মানুষের মনে সেই সন্দেহ আসতে পারে। ঠিক আছে, এটা একটা বিষয়, এই সন্দেহ থেকে আমরা কাউকে বাদ দিতে পারি না। ঠিক আছে, আমি যদি আজকে কাউকে বলি যে তুমি কেন এই সন্দেহ করছো, বিচারপতি তো রাজনীতিতে যোগদান করতেই পারে, কোথাও বাধা নেই, এবং সে যদি বলে যে না বাধা নেই, কিন্তু আমার এই সন্দেহ হচ্ছে যে তাহলে হয়তো তিনি রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স ছিলেন, তো সেই সন্দেহটাকে তাকে কিন্তু আমরা বাদ দিতে পারি না। ঠিক আছে, তো কোথাও গিয়ে বিচারপতি যদি রাজনীতিতে যোগদান করেন, মানুষের কোথাও গিয়ে এই সন্দেহ, এবং এই সন্দেহের ফলে বলতে পারো বিচার বিভাগের প্রতি যে আস্থা, সেই আস্থার ক্ষেত্রে কিছুটা হলেও কি হতে পারে, ক্ষতি হতে পারে। তাই সেই জায়গা থেকে যদি আমরা বলি নৈতিকভাবে যে হ্যাঁ, বিচারপতি অবসর গ্রহণের পর তিনি এরকম কোনো পদ কি করবে না, অ্যাকসেপ্ট করবে না, যে পদ অ্যাকসেপ্ট করার কারণে মানুষের বিচার বিভাগের প্রতি কি হতে পারে, আস্থা বলতে পারো একটা সন্দেহের জায়গায় যেতে পারে। কিন্তু ওই যে বললাম সংবিধানে তো কোনো নিষেধাজ্ঞা নেই, সেই ক্ষেত্রে তো আমি যেরকম ওই মানুষটাকে সন্দেহ থেকে বাদ দিতে পারি না, সেরকম বিচারপতিকেও বাদ দিতে পারি না, বিচারপতির ওপর আমি কোনো নিষেধাজ্ঞা আনতে পারি না যে না আপনি অবসরের পর কোনো পদ গ্রহণ করবেন না, কারণ সংবিধান থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে ওই যে বললাম যে মানুষের সন্দেহ,
মানুষের আস্থা বিচার বিভাগের প্রতি, বিচারপতি যদি রাজনীতিতে যোগদান করে তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাতে কি আসতে পারে, একটা সন্দেহ আসতে পারে, ঠিক আছে। আর ওই যে বললাম যে বিচারপতিকেও তো আমরা সেইভাবে বারণ করতে পারি না, তার উপর কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারি না, কারণ সংবিধান থেকে সেইভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু ওই যে বললাম যে এই যে বিতর্ক, এই যে বলতে পারো আলোচনা, এটা বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, এটা কিন্তু বর্তমান সময়ে প্রথম ঘটেছে তা কিন্তু নয়। যদি আমরা দেখি অতীতে, তাহলে এরকম অনেক বিচারপতি রয়েছেন, সুপ্রিম কোর্ট বলো হাইকোর্ট বলো, যারা কিন্তু অবসরের পর রাজনীতিতে যোগদান করেছেন, বা এরকম ঘটনা আমরা দেখতে পাবো যে তারা রাজনীতিবিদ ছিলেন, রাজনীতিবিদ থেকে তারপরে গিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কি হয়েছে, বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছে। তাহলে বিষয়টা কিন্তু যদি আমরা বলি যে এটা কিন্তু প্রথম নয় যে ক্যালকাটা হাইকোর্টের ফরমার জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রথম রাজনীতিতে যোগদান করেছেন, ওনার আগেও আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক বিচারপতি রয়েছেন যারা কিন্তু রাজনীতিতে যোগদান করেছেন তাদের কার্যকাল শেষ হওয়ার পর, ঠিক আছে। তো সেই রকমই কিছু বিচারপতির তথ্য তোমাদের সামনে এই ক্লাসে তুলে ধরবো, এবং আমি আবারও বলছি এই তথ্য তুলে ধরার উদ্দেশ্য এটা নয় যে কাউরির কোনো কাজকে সাপোর্ট করা বা কোনো মতাদর্শকে সাপোর্ট করা। এই তথ্য তুলে ধরার একটাই উদ্দেশ্য যে এই ঘটনা ভারতবর্ষে প্রথম নয় যে ক্যালকাটা হাইকোর্টের ফরমার জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রথম রাজনীতিতে যোগদান করেছেন, ঠিক আছে। ওনার আগেও এই ঘটনা কিন্তু ঘটেছে। তাই এখানে কাউরির কোনো কাজকে সাপোর্ট করা নয়, কোনো মতাদর্শকে সাপোর্ট করা নেই, সঠিক তথ্যটা হচ্ছে তুলে ধরা, সঠিক তথ্যটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, কারণ অনেক সময় কিন্তু সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছায় না, ঠিক আছে। তো সেই সঠিক তথ্যটা পৌঁছিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও, আজকের এই ক্লাস, ঠিক আছে। তাই এই ক্লাস কিন্তু কাউকে সাপোর্ট করার জন্য নয়, কোনো মতাদর্শকে সাপোর্ট করার জন্য নয়, ঠিক আছে। তো প্রথমেই আমরা চলে আসি জাস্টিস বাহারুল ইসলাম। দেখো জাস্টিস বাহারুল ইসলাম তিনি কিন্তু রাজ্যসভার একজন সদস্য ছিলেন 1962 থেকে 1972, এবং তিনি গুয়াহাটি হাইকোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্টেড হচ্ছে 1972 তে, ঠিক আছে। তাহলে দেখো তিনি কিন্তু প্রথমে রাজ্যসভার একজন সদস্য ছিলেন, সেইখান থেকে তিনি কি হচ্ছেন গুয়াহাটি হাইকোর্টের জাজ। পরবর্তীকালে 1979-এ তিনি গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্টেড হচ্ছেন, ঠিক আছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ অ্যাপয়েন্টেড জাজ অফ সুপ্রিম কোর্ট 1980-তে তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসেবে অ্যাপয়েন্টেড হচ্ছেন, এবং পরবর্তীকালে 1983-তে তিনি সুপ্রিম কোর্টের জাজ থেকে তিনি রিজাইন করছেন, এবং রিজাইন করে তিনি লোকসভা নির্বাচনে কন্টেস্ট করছেন কংগ্রেস পার্টি থেকে, ঠিক আছে। কন্টেস্টেড ফ্রম বারপেতা আসাম টু লোকসভা অ্যাজ আ কংগ্রেস ক্যান্ডিডেট। তাহলে 1983-তে তিনি সুপ্রিম কোর্টের যে জাজ, সেই জাজ থেকে রিজাইন করে তিনি লোকসভা নির্বাচনে কন্টেস্ট করছেন আসাম থেকে, কংগ্রেস পার্টি থেকে। কিন্তু হ্যাঁ, এই নির্বাচন হয়েছিল না, এই নির্বাচন পোস্টপন্ড হয়ে গেছিল। তাই পরবর্তীতে তিনি 1983-তে পুনরায় কি হলেন, রাজ্যসভার মেম্বার হিসাবে হচ্ছে দায়িত্ব নিলেন, ঠিক আছে। তাহলে জাস্টিস বাহারুল ইসলাম আমরা দেখতে পাচ্ছি 1983-তে তিনি সুপ্রিম কোর্টের জাজ থেকে রিজাইন করে তিনি লোকসভা নির্বাচনে কি করছেন, কন্টেস্ট করছেন, লোকসভা নির্বাচনে কন্টেস্ট করছেন জাস্টিস বাহারুল ইসলাম। পরবর্তীতে যে জাজের তথ্য আমরা তোমার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে জাস্টিস রঙ্গনাথ মিশ্রা, ঠিক আছে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড জাজ অফ সুপ্রিম কোর্ট 1983। জাস্টিস রঙ্গনাথ মিশ্রা তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্টেড হচ্ছেন 1983-তে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসাবে তিনি দায়িত্ব নিচ্ছেন 1990 সালে। 1991 সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এবং তিনি হচ্ছেন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের ফার্স্ট চেয়ারম্যান। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যানের যে যোগ্যতা বলা আছে, সেই যোগ্যতা হচ্ছে ফরমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা ফরমার জাজ অফ সুপ্রিম কোর্ট। তো আমরা দেখতে পাচ্ছি জাস্টিস রঙ্গনাথ মিশ্রা তিনি হচ্ছেন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের ফার্স্ট চেয়ারম্যান। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি হি অলসো সার্ভড অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট ইন রাজ্যসভা ফ্রম কংগ্রেস পার্টি বিটুইন 1998 and 2004, এবং পরবর্তীকালে
তিনি কি হচ্ছেন রাজ্যসভার সদস্য, রাজ্যসভার তিনি সদস্য হচ্ছেন 1998 and 2004। তাহলে জাস্টিস রঙ্গনাথ মিশ্রা তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অবসরের পর তিনি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট হচ্ছেন এবং পরবর্তীকালে তিনি হচ্ছেন রাজ্যসভার মেম্বার। ঠিক আছে, তারপরে আমরা যে জাস্টিসকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন জাস্টিস কে এস হেডগে। ওকে, 1952 হি ওয়াজ ইলেক্টেড টু দ্য রাজ্যসভা। 1952 তে জাস্টিস হেডগে যখন তিনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজ ছিলেন না, তখন তিনি রাজ্যসভার মেম্বার হিসাবে তিনি ইলেক্টেড হয়েছিলেন 1952 তে। 1967 হেডগে ওয়াজ অ্যাপয়েন্টেড আ জাজ ইন সুপ্রিম কোর্ট। 1967 এ তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট হলেন। তাহলে ভাবো আজকে আমরা যে আলোচনা করছি বা আজকে আমরা যে বিতর্কটা নিয়ে আলোচনা করছি সেখানে আমরা কি দেখছি যে একজন জাজ তিনি অবসর গ্রহণের পর তিনি রাজনীতিতে যোগদান করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকমও কিছু জাজ রয়েছেন। আমরা দেখলাম জাস্টিস বাহারুল ইসলাম, আমরা দেখছি জাস্টিস কে এস হেডগে, তারা কিন্তু রাজনীতিবিদ ছিলেন, রাজনীতিবিদ থেকে তারা কিন্তু জাজ হিসাবে অ্যাপয়েন্ট হয়েছিলেন। ঠিক আছে, তো 1952 তে তিনি রাজ্যসভাতে ইলেক্টেড হয়েছিলেন, 1967 এ সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট হলেন। 1973 তিনি সুপ্রিম কোর্টের জাজ থেকে রিজাইন করছেন, বাট এই রিজাইন করার কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1973 তে জাস্টিস কে এস হেডগে তিনি সুপ্রিম কোর্টের জাজ থেকে রিজাইন করছেন এই কারণে, কারণ ওনার জুনিয়র কলিগকে কি করা হয়েছিল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, এ কে রয়। ঠিক আছে, জাস্টিস এ কে রয়কে কি করা হয়েছিল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল এবং জাস্টিস এ কে রয় ছিলেন জাস্টিস কে এস হেডগের হচ্ছে জুনিয়র কলিগ। তো এই কারণে তিনি সুপ্রিম কোর্টের যে জাজ সেই জাজ থেকে তিনি হচ্ছেন রিজাইন করেন 1973 তে। পরবর্তীকালে 1977 এ আমরা দেখতে পাচ্ছি তিনি লোকসভাতে ইলেক্টেড হচ্ছেন ব্যাঙ্গালোর থেকে। ঠিক আছে, ব্যাঙ্গালোর থেকে জনতা পার্টির টিকিটে তিনি কি হচ্ছেন, লোকসভাতে হচ্ছেন নির্বাচিত হচ্ছেন 1977 এ এবং তিনি লোকসভার স্পিকারও ছিলেন 1977 থেকে 1980। ঠিক আছে, তাহলে জাস্টিস কে এস হেডগে তিনি লোকসভা নির্বাচনে কন্টেস্ট করেছিলেন এবং লোকসভা নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন 1977 ফ্রম জনতা পার্টি। ঠিক আছে, এরপরে যে জাস্টিসকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাস্টিস এম সি চাগল। ঠিক আছে, সরি চাগলা, জাস্টিস এম সি চাগলা। তো দেখো কি বলছে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড জাজ অফ বোম্বে হাইকোর্ট ইন 1941। ঠিক আছে, তখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট হইনি, তারপর 1941 এ তিনি বোম্বে হাইকোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট হচ্ছে। পরবর্তীকালে তিনি বোম্বে হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্টেড হন 1948 এ এবং 1958 পর্যন্ত তিনি বোম্বে হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে কাজ করেছেন 1958 পর্যন্ত। আফটার রিটায়ারমেন্ট হি সার্ভড অ্যাজ ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু ইউএস ফ্রম 1958 টু 1961। তাহলে এই দেখো ইন্ডিয়ান অ্যাম্বাসেডর এই যে পদ, এই পদটা তো তাকে গভর্নমেন্ট কি করেছে, অফার করেছে, তাই না? তাহলে এই যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর এই পদটা তো কোনো সাংবিধানিক পদ নয়, তাই না? এটা হচ্ছে কি একটা বলতে পারো রাজনৈতিক পদ, পলিটিক্যাল, কারণ এটা হচ্ছে কি গভর্নমেন্ট কি করছে, অ্যাপয়েন্ট করছে, তাই না? তাহলে দেখো তিনি কার্যকাল শেষ হওয়ার পর তার অবসরের পর তিনি কি হচ্ছেন, ইউএসএ তে ইন্ডিয়ান অ্যাম্বাসাডর হিসাবে অ্যাপয়েন্ট হচ্ছে এবং ইউকে তে ইন্ডিয়ান হাই কমিশনার হিসাবেও তিনি কি হয়েছিলেন, অ্যাপয়েন্ট হয়েছিলেন এবং 1963 পর্যন্ত তিনি ইউকের ইন্ডিয়ান হাই কমিশনার হিসাবে কাজ করেছেন এবং তারপরে যদি আমরা দেখি তারপরে কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন এবং তিনি দুটো গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি তিনি হচ্ছেন হোল্ড করেছিলেন। তার মধ্যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এডুকেশন মিনিস্টার 1963 থেকে 1966 এবং পরবর্তীকালে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার 1966 থেকে 1967। ঠিক আছে, তাহলে জাস্টিস এম সি চাগল ঠিক আছে বোম্বে হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে কার্যকাল শেষ করার পর তিনি ইউএসএ তে অ্যাপয়েন্টেড হচ্ছেন ইন্ডিয়ান অ্যাম্বাসাডর হিসাবে
ইউকেতে অ্যাপয়েন্টেড হচ্ছেন ইন্ডিয়ান হাই কমিশনার হিসাবে, এবং তারপরে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি করছে, যোগদান করছেন। এবং দুটো গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও তিনি হোল্ড করেছিলেন, একটা হচ্ছে এডুকেশন মিনিস্টার এবং পরবর্তীকালে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। তাহলে যে বিতর্ক বা যে আলোচনা বর্তমান সময়ে আমরা দেখছি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদান নিয়ে, তো এটা আমরা কিন্তু বলতে পারি না যে ভারতবর্ষে এটা প্রথম। ওনার আগেও যদি আমরা দেখি, আমরা আলোচনা করলাম একদম জাস্টিস বাহারুল ইসলাম থেকে জাস্টিস MC চাগলা, যারা কিন্তু বিচারপতি হিসাবে কার্যকাল শেষ করার পর রাজনীতিতে কিন্তু যোগদান করেছিলেন। এবং আমি আবারও বলছি, এই ক্লাসের উদ্দেশ্য কিন্তু কাউরির কোনো কাজকে কিন্তু সাপোর্ট করা নয়, কাউরির কোনো মতাদর্শকে কিন্তু সাপোর্ট করা নয়, কিন্তু ওই যে উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে সঠিক যে তথ্য, সেই তথ্যটা হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। কারণ আমরা যখন কোনো আলোচনা বা আমরা যখন কোনো বিতর্কে আমরা যখন অংশগ্রহণ করি বা কোনো আলোচনা বা বিতর্ক যখন আমরা শুনি, সেই ক্ষেত্রে আমাদের কাছে সঠিক তথ্যটা হচ্ছে থাকা উচিত। ঠিক আছে? তাহলে আমাদের সংবিধানে কিন্তু বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা বজায় রাখার সমস্ত ব্যবস্থা রয়েছে, সমস্ত ব্যবস্থা রয়েছে। আমাদের সংবিধানের হচ্ছে এটা একটা বেসিক স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি কি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? আর বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন, তার একটাই কারণ হচ্ছে সংবিধানের যে গুরুত্ব এবং মৌলিক অধিকারের যে গুরুত্ব, সেই গুরুত্বকে হচ্ছে বজায় রাখা, যাতে সংবিধান কোনোভাবে যাতে কাউরির দ্বারা খর্ব না হয়, মৌলিক অধিকার কাউরির দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তাই সেই ক্ষেত্রে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স অত্যন্ত প্রয়োজন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু জাজেস রয়েছে যারা কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হিসাবে কার্যকাল শেষ করার পর তাদেরকে কোনো না কোনো রাজ্যের গভর্নর হিসাবে কি করা হয়েছিল, অ্যাপয়েন্ট করা হয়েছিল। যেরকম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাস্টিস পি সাদাশিবম। ঠিক আছে? সুপ্রিম কোর্টের তিনি ছিলেন হচ্ছেন প্রধান বিচারপতি। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কার্যকাল শেষ হওয়ার পর 2014 সালে ওনাকে হচ্ছে কেরালার গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়, একদম ইমিডিয়েট। ঠিক আছে? বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসাবে তিনি কার্যকাল শেষ করছেন এবং ওনাকে কেরালার গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে। একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, ঠিক আছে, ফজল আলীকে, জাস্টিস ফজল আলীকে কি করা হচ্ছে, ওডিশার হচ্ছে গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি যাকে কার্যকাল শেষ হওয়ার পর কোন একটা রাজ্যের গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তো তিনি হচ্ছেন জাস্টিস ফজল আলী। আর চিফ জাস্টিস যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে পি সাদাশিবম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস ফাতিমা বিবি কার্যকাল শেষ হওয়ার পর ওনাকে তামিলনাড়ুর কি করা হচ্ছে, গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে 1997-এ। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের জাজ যারা কার্যকাল শেষ হওয়ার পর গভর্নর হিসাবে কি হচ্ছে, অ্যাপয়েন্ট হচ্ছে। তাহলে ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে কার্যকাল শেষ হওয়ার পর একজন জাজ কোনো পলিটিক্যাল পোস্টে জয়েন করতে পারে, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে, রাজনীতিতে যোগদান করতে পারে, কোনো কনস্টিটিউশনাল পোস্টও অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে? এই বিষয়ে সংবিধানে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু ওই যে বললাম যে একজন বিচারপতিকে আজও ভারতীয় সমাজ একটা অন্য চোখে দেখে, একটা অন্য ভাবে বিচারপতিদেরকে আমরা কল্পনা করি। তো সেই ক্ষেত্রে একজন বিচারপতি যখন রাজনীতিতে যোগদান করে, সেই ক্ষেত্রে আমাদের মনে অনেক কিছু সন্দেহ তৈরি হয়, বা বিচার বিভাগের প্রতি যে আস্থা, সেই আস্থার ক্ষেত্রেও কি হতে পারে, অনেক কিছু সন্দেহের বলতে পারো সৃষ্টি হয়। ঠিক আছে? কিন্তু ওই যে বললাম যে এই সন্দেহ থেকে যেরকম একজন নাগরিককে আমরা বাদ দিতে পারি না, আবার বিচারপতিকেও আমরা বলতে পারো বাদ দিতে পারি না, বা বিচারপতির ওপর আমরা নিষেধাজ্ঞা জারি করতে পারি না যে বিচারপতি অবসরের পর কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা কোনো কনস্টিটিউশনাল পোস্ট বা রাজনীতিতে যোগদান করবে না। তো ক্লাসের শেষে একটা কথাই বলবো যে ভারতবর্ষের সংবিধানের যে বৈশিষ্ট্য, জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্সটা খুবই প্রয়োজন। কারণ জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের ওপরেই বলতে পারো একটা দেশের সংবিধান, সেই দেশের যে মৌলিক অধিকার,
সেই অধিকারগুলো হচ্ছে নির্ভরশীল। তো মানুষের বলতে পারো যে সুস্থ জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন, সেই ক্ষেত্রে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এবং আমি আবারও বলবো, এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে সঠিক যে তথ্য, সেই তথ্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরা। তো সেটাই আমি চেষ্টা করলাম। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিও। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এরকমই একটা তথ্য নির্ভর আলোচনা নিয়ে। ভালো থাকো।